Hello, ladies and gentlemen. Welcome everyone to online class. Please join with us. Mention your friend and helps to connect Facebook Live. Yeah. Today is very special class. Today's class is very special class. It is one of the interesting class of thermodynamics, and this class will be a conceptual class, a theoretical class, but mathematical derivation will given here. Please join within short time as possible. Join with us. Okay, I am okay. I think everyone okay. Everyone good afternoon. সকলকে শুভ অপরাহ্ন। আজকের এই গ্রীষ্মের দুপুরে সবাইকে স্বাগতম। শুরু করছি। আমি একটু খালি দেখে নিই, আমি জানি না এই টাইমে কিন্তু ক্লাস ব্লার হতে পারে। আই এম নট শিওর, ইট মে বি। তোমরা কিন্তু একটু ব্লার হলে আমি ঠিক করে দেব, একটু সাথে থাকবে আর কি। কমেন্টে জানাই দিও যে ব্লার হচ্ছে, তাহলেই ঠিকঠাক করে দিতে পারবো। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ও নো নো নো, ডেট ঠিক করে নি এখনো, ডেট ঠিক করে দিচ্ছি। থ্যাংক ইউ। আজকে ডেট 5, সরি 5 না, আজকে হচ্ছে তোমার 4 তারিখ সম্ভবত, যদি ভুল না করি আর কি। আই এম নট শিওর। ইট মে বি। স্বাগতম স্বাগতম সবাইকে, স্বাগতম। তো ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। তোমরা একদম রিয়েল লাইফ ক্লাসের একটা অনুভূতি নাও, মানে প্রকৃত যেভাবে আমরা ক্লাস করি সেরকম একটা অনুভূতি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি শুরু করছি, সবাইকে সৃষ্টিকর্তার নামে শুরু করলাম। তো দেখো, প্রথমে যেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে, আমি একটা টপিক পড়াতে রেখে দিয়েছিলাম। তোমার পড়েছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ নির্ণয়ের সূত্র। এটা আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, কিন্তু ওইটা প্রমাণের জন্য আমি একটু অন্য একটা উপায় নেব। ওইটা বোঝার জন্য আমাকে একটা টপিক আলোচনা করতে হবে। আজকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে কথা হবে আর কি। সেই টপিকটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। ইংলিশটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট, মোলার আপেক্ষিক তাপ। তো তোমরা একটু ভালো করে ব্যাপারটা একটু শুনবা সবাই। দেখো, তোমরা না, তোমাদেরকে আবারও বলছি, অবস্থার বিচারে পদার্থ সাধারণত 3 প্রকার। একটা কঠিন, তরল, গ্যাসীয়। প্লাজমাও আছে, আমরা জাস্ট স্বাভাবিক অবস্থার বা আমাদের পৃথিবীর বিচারে বলতেছি। তো তোমরা এতকাল আপেক্ষিক তাপ পড়েছো, তো আমি এখানে কিন্তু একটা বিশেষ আপেক্ষিক তাপ ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের সংজ্ঞা তোমরা পড়ছিলে, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা, যদি কোনো বস্তুর ভর 1 কেজি হয়, সেই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। এই আপেক্ষিক টার্মটা মেইনলি ইউজ করা হয় তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে, কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমরা যে টার্মটা ব্যবহার করি সেটা আপেক্ষিক তাপ না, মোলার আপেক্ষিক তাপ। এখন বলতে পারো ভাই কেন? এর পিছনে একটা কারণ বলি। কঠিন এবং তরল পদার্থ পরিমাপ করা হয় সাধারণত কেজিতে, কিন্তু কঠিন এবং তরলকে, কিন্তু গ্যাসীয় পদার্থকে আমরা পরিমাপ করি সচরাচর মোলে। আমরা 1 কেজি অক্সিজেন খুব কম, আমরা এত মোল অক্সিজেন, এত মোল নাইট্রোজেন, এইভাবে মোল নিয়ে কাজ করি। তোমরা জানো পদার্থ পরিমাপের এসআই একক কিন্তু মোল। তো গ্যাসের ক্ষেত্রে আমরা মোল ব্যবহার করি।
তো আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম 1 কেজি ভরের ক্ষেত্রে, আমরা সেটা না বলে যদি বলি 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের, ওই যে আপেক্ষিক তাপ কিন্তু মোলের জন্যে, মোল থেকে মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে। তো তোমরা একটু সংজ্ঞাটা তাহলে একটু ভালো করে শুনে নাও। আমি আরেকবার বলছি সংজ্ঞাটা। 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা, 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1K, কে ফর কেলভিন বাড়াতে বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। মোলার আপেক্ষিক তাপ বলে। এখানে চাইলে আরেকটু অ্যাড করতে পারো, তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। এখন একটা কথা একটু ভালো করে শুনবে, এই মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তোমরা স্পেসিফিক হিটকে এস দ্বারা প্রকাশ করতে, কিন্তু মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, একে সি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। এখন কাহিনীটা একটু ভালো করে শোনো। আমরা কঠিন পদার্থ, যদি এই পাত্রে একটা কঠিন পদার্থ নিয়ে এর উপর দিয়ে তাপ প্রয়োগ করি, তো তোমরা জানো কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ দিলে হয় তাপমাত্রা বাড়ে অথবা অবস্থা চেঞ্জ হয়। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা সচরাচর যে পরিবর্তনটাকে ইগনোর করি সেটা হচ্ছে চাপের পরিবর্তন। তোমরা জানো কঠিন পদার্থের ক্ষেত্রে তোমরা এরকম অঙ্ক কেমিস্ট্রি হয়তো বা করছো বা করবা, সেটা এরকম পড়েছে, একটা সিলিন্ডারের মধ্যে একটা পাথর, এক টুকরা পাথর দিয়ে সিলিন্ডারের তাপমাত্রা এত থেকে এত করা হলে, এরকম অঙ্ক করেছো তোমরা যে তাপমাত্রা, সেক্ষেত্রে আলটিমেটলি এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে সিলিন্ডারের মধ্যে যে আমরা যে কঠিন পদার্থটা ব্যবহার করছি, ওর তাপ দেওয়ার আগে ওর আয়তন যা, পরে আয়তন, বা এরকম বললো একটা পাত্রের মধ্যে একটা কঠিন পদার্থ আছে, পাত্রের গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো, তো পাত্রের আয়তন দ্বিগুণ করা হলো, কিন্তু আলটিমেটলি এই ক্ষেত্রে কিন্তু ওই কঠিন পদার্থের আয়তনটা দ্বিগুণ হয় না। আমরা ধরে নিই কঠিন পদার্থের আয়তন চেঞ্জ হয়নি, এবং আরও একটা জিনিস আমরা ধরে নিই কঠিন পদার্থের উপর চাপের কোনো প্রভাব নেই, মানে অনেক বেশি চাপ লাগে আছে। তরল বা গ্যাসের ক্ষেত্রে অল্প চাপ দিলে এর ভলিউম চেঞ্জ হয়ে যায়, কিন্তু কঠিনের ক্ষেত্রে এর আয়তন যদি চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অনেক বেশি পরিমাণ চাপ দিতে হবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু আমি এটা বলে নিই, কিন্তু তোমরা এই যে গ্যাসের ক্ষেত্রে জানো, গ্যাসের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট দুইটা ফ্যাক্টর, যে গ্যাসে তাপ দিলে 3টা জিনিস চেঞ্জ হয়, একটা প্রেশার, ভলিউম আর একটা টেম্পারেচার। তো আমি যদি কোনো একটা গ্যাসে তাপ দিই, তার তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে গেলে তার প্রেশারও চেঞ্জ হয়ে যেতে পারে, ভলিউমও চেঞ্জ হয়ে যেতে পারে। তাই এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, গ্যাসের তাপমাত্রা বাড়ানো, এটা আমরা দুইভাবে বাড়াইতে পারি। একটা হচ্ছে এরকম, গ্যাসের চাপটাকে স্থির রেখে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, সেক্ষেত্রে আয়তন চেঞ্জ হলে আমাদের কোনো কিছু প্রবলেম নেই। আরেকটা হচ্ছে আমি গ্যাসের আয়তন চেঞ্জ হতে দেবো না, কিন্তু গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াবো, সেক্ষেত্রে চাপ চেঞ্জ হয়ে যেতে পারে। তো এর উপর ভিত্তি করে মোলার আপেক্ষিক, তাহলে আমি আবারও বলছি, যদি কঠিন পদার্থে তাপ দিই, আমরা খালি তার তাপমাত্রা নিয়ে বিবেচনা করি, অল্প পরিমাণ তাপ যদি দিই, তার আয়তন এবং চাপ নিয়ে তেমন কথা বলা হয় না, মানে মেনলি চাপ নিয়ে তেমন কোনো কথা বলা হয় না। কিন্তু তরল বা গ্যাসের, স্পেশালি ফর গ্যাসের ক্ষেত্রে আমরা যদি গ্যাসের তাপ দিই, তাহলে গ্যাসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, গ্যাসের চাপ এবং আয়তন দুটোই পরিবর্তিত হয় তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে। তো এই তাপমাত্রা বৃদ্ধি করব, কিন্তু একবার চাপ স্থির রেখে একবার আয়তন স্থির রেখে। তো এর উপর ভিত্তি করে আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে দুইভাবে ভাগ করা হয়। এর জন্য আমরা বলি মোলার, আমরা দ্বারা সংক্ষেপে আপেক্ষিক তাপ বুঝালাম আর কি। তো মোলার আপেক্ষিক তাপ দুই প্রকার, তোমরা একটু খালি মনে রেখো। একটাকে আমরা বলতেছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, চাপে মোলার আপেক্ষিক তাপ, আরেকটাকে আমরা বলতেছি তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। একটু ভালো করে শুনবা তোমরা কথাগুলো।
তো এই স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ, তোমরা তো জানো মোলার আপেক্ষিক তাপকে সি দ্বারা প্রকাশ করা হয়। তো চাপ, প্রেশার, এটাকে সিপি, আর স্থির আয়তনের ক্ষেত্রে সি মানে মোলার আপেক্ষিক তাপ, ভি ফর ভলিউম। তোমরা মনে রাখবে এই সি এর নিচে যেটা লেখা থাকবে বুঝবে সেটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে স্থির চাপে প্রেশার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট প্রেশার, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে মোলার আপেক্ষিক। সংজ্ঞা একটাই, কোনো গ্যাসের তাপমাত্রা, আসলে আপেক্ষিক তাপ মানে কোনো বস্তুর তাপমাত্রা এখন যা আছে সেখান থেকে 1 কেলভিন বাড়াবো। কিন্তু এই বাড়াইতে যে আমি তাপ দুইভাবে দিতে পারি, চাপ চেঞ্জ না করে তাপ দিতে পারি, তাপমাত্রা বাড়াতে পারি, আর একটা আয়তন চেঞ্জ না করে। তো প্রথমে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপটা নিয়ে আমি তোমাদেরকে একটু বলবো। দেখো সবাই মনোযোগ দাও। স্থির আয়তনে বেশি সময় নেব না, থিওরিটিক্যাল পড়া, এই টপিকটাই শুধু থিওরিটিক্যাল, বুঝছো? এটা হলে আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে বুঝো, পুরো চ্যাপ্টারটা আমার বোঝাইতে আরও বেশি স্মুথ হয়ে যাবে। তো প্রথমে আগে তোমাদেরকে যেটা বলতেছি, দেখো আগে ভালো করে শোনো। তাহলে আমি কি বললাম, একটা সিপি আর একটা হচ্ছে সিভি, সিপি আর একটা সিভি। তো স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, শোনো আগে ভালো করে, দেখো আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। আগে সংজ্ঞাটা একটু ভালো করে শুনবা, আগে সংজ্ঞাটা শোনো ভাই। সংজ্ঞা তোমরা দেখে দেখে কও। মোলার আপেক্ষিক তাপ, তাহলে ভর আর কেজিতে না মোলে, এগুলো হচ্ছে কঠিন বা তরলের ক্ষেত্রে না গ্যাসের ক্ষেত্রে। তাহলে সংজ্ঞাটা হবে এরকম, যে কথা আগে আছে সেটা আগে দিতে হবে। সংজ্ঞাটা শুরুই হবে এরকম, আয়তন স্থির রেখে অথবা স্থির আয়তনে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা আপেক্ষিক তাপ মানে 1 কেলভিন বাড়ানো। 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তুমি রিকোয়েস্ট করে কোনো বস্তুর তাপমাত্রা বাড়াইতে পারবে না। তাপমাত্রা বাড়াইতে হলে তোমাকে গ্যাসে তাপ দিতে হবে, কিন্তু 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে যতটুকু তাপ লাগবে, কিন্তু কি করব না আমরা, তার আয়তন চেঞ্জ করবো। তাহলে আমি আরেকবার বলছি সংজ্ঞাটা, আমি লিখে দিচ্ছি না সংজ্ঞাটা, একটু শোনো। স্থির আয়তনে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা তোমার মোলার, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলবো। তো এবার তোমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। জাস্ট ওয়েট। তাকে স্থির আয়তনে আমরা মোলার আপেক্ষিক তাপ বলছি। এবার লক্ষ্য করে দেখো, তোমরা দেখো ফার্স্ট লটা একটু দেখো, আমরা যাই করি তাই করি শেষে যা ফার্স্ট ল অ্যাপ্লাই করব। তো তোমাদের মনে আছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল এর পরিপূর্ণ ল হচ্ছে ক্লোসিয়াসের ল। তো সেখানে পড়ছিলাম ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এটা কখন পসিবল। একটা আবদ্ধ পাত্রে, তোমার বলছি আয়তন যদি স্থির রাখতে হয় তাহলে পাত্রটাকে আবদ্ধ হতে হবে, পাত্রটা ওই কোনো দেয়াল নড়াচড়া করতে পারবে না। তো এটা একটা ফিক্সড পাত্র। তো এই পাত্রের মধ্যে ধরো কিছু পরিমাণ গ্যাস আছে, এমত অবস্থায় আমি এই পাত্রে, মনে করো কথার কথা আর কি, এমত অবস্থায় আমি গ্যাসটাতে এখানে মনে করো হিট দিলাম। আমি যদি এখন এখানে হিট প্রদান করি তাহলে দেখো যে জিনিসটা হবে, এর তাপমাত্রা বেড়ে যাবে। প্লিজ একটু ফিল ইট, এর তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। কথার কথা এর তাপমাত্রা ধরো ডেলটি বাড়লো, আমি এই ডেলটি তাপমাত্রা বাড়াইতে এখানে আমি তাপ দিলাম কিউ পরিমাণ, কিন্তু দেখো এখানে তাপ দিছো, তাপমাত্রা বাড়ছে, একই সাথে সাথে হয়তো বা এর চাপটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চাপটাও হয়তো বা চেঞ্জ হবে, কনস্ট্যান্ট থাকবে না, কিন্তু এর কিন্তু আয়তন কিন্তু বাড়তে পারবে না। তাহলে আমি যদি কোনো একটা গ্যাসকে আবদ্ধ পাত্রে রেখে গ্যাসে তাপ দিই, দিয়ে সেক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াই, তখন আমি যে আপেক্ষিক তাপ পাবো, 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে গ্যাসের যে পরিমাণ তাপ দিতে হবে সেই পরিমাণ তাপটাকে, দ্য অ্যামাউন্ট অফ হিট ইজ রিকোয়ার্ড টু ইনক্রিজ টেম্পারেচার 1 কেলভিন, তোমার কিপিং দ্য ভলিউম কনস্ট্যান্ট। ভলিউম কনস্ট্যান্ট রেখে কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাই হবে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন তোমরা আমাকে এখান থেকে একটা ছোট্ট হেল্প করবে, ডিইউ ইকাল টু আমি আবার যে জিনিসটা লিখতে পারবো সেটা একটু তোমরা একটু লক্ষ্য করে দেখো, যে অবশ্যই যেহেতু এখানে এর আয়তনের কোনো কি হবে না, পরিবর্তন হবে না, কারণ আমি বলেই দিছি যে আয়তন স্থির রেখে। এখন আয়তনে পরিবর্তন না হলে তোমরা তো সবাই জানো ডিইউ ইকাল টু পিডিভি, যদি তোমাদের ভুল না হয় সেক্ষেত্রে ডিকিউ। তাহলে এই প্রক্রিয়ার ক্ষেত্রে, এই যে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে
ডিভি আয়তনের কোনো যদি পরিবর্তন না হয়, তোমার বলছি ইন থার্মোডাইনামিক ওয়ার্ক মিন চেঞ্জ অফ ভলিউম অফ গ্যাসের আয়তনের পরিবর্তন যদি না হয় তাহলে এখানে কাজ হবে না। তাহলে তুমি যা তাপ দিবে পুরাটাই হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটাবে। এখান থেকে দেখো আমি ডিউ ইকাল টু লিখতে পারতেছি হচ্ছে তোমার ডিকিউ ইকাল টু লিখতে পারছি ডিউ, এটা ঠিক কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে, স্থির আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে। আবার ডিউ মানে আমি তোমাদেরকে বলছি যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি, এটা কোথায় থেকে আসে এই জিনিসটা তোমার শেখাবো আজকে। এখন তোমরা আমাকে একটা হেল্প করো তো। আচ্ছা, এখানে আমি ধরে নিলাম এন মোল গ্যাস আছে, এর ভিতরে আছে হচ্ছে এন মোল গ্যাস। এখন এন মোল গ্যাসের তাপমাত্রা আমি ডেলটি পরিমাণ বাড়াইতে কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে ঐকিক নিয়মটা দেখো তো, এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে তাপ লাগে, তাপ প্রয়োজন যদি বলি তাহলে আলটিমেটলি লিখে দিলাম কিউ। ফিল করো, এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি পরিমাণ বাড়াতে তাপের প্রয়োজন কিউ, কারণ এর পাত্রে গ্যাস ছিল এন মোল, তাপ দিছি হচ্ছে কিউ, তাপমাত্রা বাড়ছে ডেলটি। কিন্তু এটা কিন্তু মোলার আপেক্ষিক তাপ নয়। আবারও বলছি, মোলার আপেক্ষিক তাপও এক প্রকার তাপ, কিন্তু ওই পরিমাণ তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে, কিন্তু কতটুকু গ্যাসের 1 মোল। তাহলে এবার দেখো ঐকিক নিয়ম, অতএব 1 মোল গ্যাসের তাপমাত্রা এখানে ডেলটি কেলভিন ছিল, তাহলে সেখানে 1K পরিমাণ বাড়াইতে প্রয়োজনীয় তাপ, তাহলে এটা হয়ে যাবে দেখো কিউ ডিভাইডেড বাই, তোমরা একটু দেখে বলবে, কিউ ডিভাইডেড বাই আমি তাহলে লিখে দিতে পারবো এন বাই ডেলটি। এখন সংজ্ঞা অনুসারে আমি তোমাকে তো বলেই দিছি যে 1 মোল যদি 10 মোল গ্যাসের তাপমাত্রা বাড়াইতে যদি কিউ তাপ লাগে, তাহলে 1 মোলের জন্য কতখানি লাগবে ভাগ করলে পেরে যাবো। আবার ডেলটি কেলভিন বাড়াইতে যা লাগে 1 কেলভিন বাড়াইতে, তাহলে এটা দ্বারা ভাগ করলে হবে। জাস্ট ঐকিক নিয়ম, এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি বাড়াইতে তাপ লাগে কিউ, তাহলে 1 মোলের জন্য এন দ্বারা ভাগ, 1 কেলভিনের জন্য ডেলটি দ্বারা ভাগ। তাহলে সংজ্ঞা অনুসারে আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এটাই সিভি ইকাল টু কিউ এন ডেলটি। এখন এখান থেকে দেখো কিউ এর একক হচ্ছে জুল, এন এর একক হচ্ছে মোল, আর ডেলটির একক হচ্ছে কেলভিন। যেহেতু উপরে তুলেছি, তাহলে দেখো আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে স্পেসিফিক হিটের একক জানি জুল পার কেজি পার কেলভিন, এখানে পেয়ে গেলাম জুল পার মোল পার কেলভিন। এখান থেকে দেখো আমি যে জিনিসটা লিখতে পারবো, তাহলে কিউ ইকাল টু লিখতে পারবো এন সিভি ডেলটি। তোমরা যেটা পড়ছিলে কিউ ইকাল টু এম এস ডেল থিটা, কঠিন পদার্থের ক্ষেত্রে জানতে এম এস ডেল থ্রি, খালি গ্যাসের ক্ষেত্রে এম এর জায়গায় হয়ে যাবে এন, মোলের ভরের জায়গায় হবে মোল, আর এস এর জায়গায় আমি যেহেতু যেভাবে তাপ দিব, কিভাবে তাপ দিছি, আয়তন স্থির রেখে তাপ দিছি, তাই এখানে আমি ব্যবহার করছি সিভি, আর ডেলটির পরিবর্তে ডেলটি থেকে গেছে। তাহলে এবার এখন লক্ষ্য করে দেখো, তোমরা একটা জিনিস মনে রাখবে, কোনো গ্যাসের তাপমাত্রা বাড়াইতে গেলেও তাপ লাগবে। যদি কঠিন পদার্থ হতো তাপ লাগতো কতটুকু, এম এস ডেলটি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হবে এন, এম এর জায়গা হবে এন, আর এস এর জায়গায় হয় সিবি হবে না হয় সিপি। এখন যে প্রক্রিয়ায় তাপমাত্রা বাড়াইছে সেটা লিখতে হবে, আমি এখানে আয়তন স্থির রেখে। তো এবার এখন মজার ইন্টারেস্টিং যে ব্যাপারটা একটু লক্ষ্য করে দেখো, এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমি যদি ধরে নিই আয়তন স্থির আছে, তাহলে এই কাজের পরিমাণটা 0 হয়ে যাবে। আর ডিকিউর পরিবর্তে আমি যে টার্মটা ব্যবহার করতে পারবো, এখান থেকে লক্ষ্য করে দেখো, ডিকিউর পরিবর্তে ব্যবহার করতে পারবো আমি হচ্ছে এন তোমার সিভি ডেলটি। কেন এনসিভি ব্যবহার করলাম, কারণ আমি এখানে আয়তনের পরিবর্তন 0 ধরে দিছি, তাহলে এটাই ইকাল টু দেখো ডিইউ হয়ে গেল। তো আলটিমেটলি এখানে যেহেতু ডিইউ দিছি, তাই এখানে আমি আলটিমেটলি ডিটি ব্যবহার করলাম, এনসিভি ডিটি। আর এখানে যদি ডেলিউ দিতাম তাহলে এখানে ডেলটি দিতাম। তো তোমার আমি কিন্তু ব্যাপারটা এর আগে বলছিলাম, যদিও আমি প্রমাণটা যে ডিইউ ইকাল টু কীভাবে এনসিভি ডিটি আসে সেটা তোমার বলছিলাম, আমি প্রমাণ করে দেবো। তো এখান থেকে তোমরা দেখতে পেলে আমরা ডিকিউ ইকাল টু জানি ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখন আমি যদি একটা গ্যাসে তাপ দিই, তাহলে গ্যাসের তাপমাত্রা বাড়বে। তো গ্যাসের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ বাড়াইতে চাই, তাহলে ডিকিউ তাপ দিলে, যদি বেশি তাপ দিতে বেশি তাপমাত্রা বাড়তো, ক্ষুদ্র তাপ দিত তাই ক্ষুদ্র তাপমাত্রা বাড়তে, তাহলে ডিকিউ ইকাল টু আমরা যদি কঠিন পদার্থ লিখতাম এম এস ডেলটি, কিন্তু ডিটি। কিন্তু এখানে দেখো গ্যাসের ক্ষেত্রে তাই লিখছি এন, কি প্রক্রিয়ায় তাপ দিচ্ছি, স্থির আয়তন, তাই এনসিভি ডিটি। আবার আয়তন স্থির থাকলে সেক্ষেত্রে কাজের পরিমাণটা 0 হবে। তাহলে আমি যদি আয়তন স্থির রেখে কোনো গ্যাসে তাপ দিই, তাহলে ওই পুরা তাপটাই গ্যাসের কিন্তু অন্তস্থ শক্তি বৃদ্ধি করে, কারণ গ্যাসের তাপ গ্যাসের মধ্যে 2 ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা চেঞ্জ করে, আর একটা গ্যাসের আয়তন চেঞ্জ করে। কিন্তু আয়তন যদি চেঞ্জ না হয়, পুরা তাপটাই এখানে, ধরো এটা মূল সোর্স, এখান থেকে আমি যদি 2 পাত্রে পানি দিই, এই পাত্র থেকে পানি এখানে আসতেছে, কিন্তু ধরো কথার কথা
এই লাইনটা যদি আমি ব্লক করে দিই তাহলে পুরা পানিটা কথার কথা আর কি এখানে একটা পাত্র দেখাই দিলাম, এখান থেকে ধরো এরকম বা তোমাদের সুবিধার্থে আরও এরকম দেখাই দিই সোর্সটা, তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে ধরো পানি এখানে আসতেছে, এখান থেকে পানি ধরো এখানে আসতেছে, এর ভিতর থেকে। এখন যদি এই সোর্সের যদি এই পথটা যদি ডিসকানেক্ট থাকে তাহলে পুরা পানিটাই কিন্তু এই পথেই চলে যাবে আর কি। তো আলটিমেটলি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি। তাহলে দেখো তাপমাত্রা আয়তন স্থির রেখে কোনো গ্যাসের তাপমাত্রা ডিটি বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে তার মানটা হচ্ছে এনসিবিডিটি, ওটাই হচ্ছে গ্যাসের অন্তঃস্থ শক্তি পরিবর্তন, ডিইউ ইকুয়াল টু এনসিবিডিটি। এখন এখানে একটা কথা আছে, তোমাদেরকে বলে দিই যে এই প্রমাণটা আমি যদিও শিখাইছি স্থির আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, কিন্তু এই তোমার অন্তঃস্থ শক্তি পরিবর্তনের এই সূত্রটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। সমচাপ, সমচাপ বা সমষ্ণ প্রক্রিয়া অথবা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সব ক্ষেত্রেই ডিইউ মানে এনসিবিডিটি এটা কাজ করবে আর কি। এটা তোমরা মাথায় রেখো, এটার ব্যাপারটা এটা কেন কাজ করবে সেটা তুমি সবসময় মাথায় রাখবে যে কোনো গ্যাসের তাপমাত্রা যদি ডিটি চেঞ্জ হয় তাহলে গ্যাসের অন্তঃস্থ শক্তি চেঞ্জ হবে, কতটুকু চেঞ্জ হবে সেটা এই সমান পরিমাণ চেঞ্জ হবে। এটা আরেকটা জিনিস তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে পারি। ধরো এটা একটা ঠোঙ্গা, এই ঠোঙ্গার মধ্যে কোনো কিছু নেই, ঠোঙ্গাটা খালি অবস্থায় আছে। কারণ এই ঠোঙ্গাত করে তুমি ধরো বিভিন্ন টাইপের মিষ্টি বিক্রি করো। এখন তুমি ধরো ঠোঙ্গার ভর আগেই মেপে রাখছো 50 গ্রাম। এখন মিষ্টি যদি তুমি যে আইটেমেরই দাও না কেন, ধরো 1 কেজি মিষ্টি দিবা আর কি, বা 1.5 কেজি মিষ্টি দিবা, তুমি যেটাই দাও না কেন এখানে ঠোঙ্গার ভিতরের পদার্থের পরিমাণ চেঞ্জ করলে টোটাল ভরটা চেঞ্জ হবে, কিন্তু ঠোঙ্গার ভরটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। তো ঠিক একইভাবে তুমি যেই প্রক্রিয়াতে নিয়ে দাও না কেন, যদি গ্যাসের তাপমাত্রা চেঞ্জ করো তাহলে অন্তঃস্থ শক্তি চেঞ্জ হবে। তাপমাত্রা যদি ডিটি পরিমাণ চেঞ্জ হয় তাহলে অন্তঃস্থ শক্তি এই পরিমাণ চেঞ্জ হবে। এটা আমি যেমন ঠোঙ্গার ওজনটা আগেই পরিমাপ করে রাখছি, ঠিক এখানেও নির্দিষ্ট তাপমাত্রা চেঞ্জ হলে নির্দিষ্ট পরিমাণ অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয়। তো নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা চেঞ্জ হলে কতটুকু অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয় সেটা হচ্ছে এই প্রক্রিয়ার ইকুইভ্যালেন্ট, এর সমতুল্য সমান। যে তাপমাত্রা যদি ডিটি পরিমাণ চেঞ্জ হয় তাহলে কনফার্ম অন্তঃস্থ শক্তি এই পরিমাণ চেঞ্জ হবে। এখন আরেকটা প্রক্রিয়া আছে, এখন তুমি যদি খালি ঠোঙ্গা মাপতে তাহলে 50 গ্রামই পাইতে, কিন্তু যদি মিষ্টি সহ মাপো তাহলে তোমার কিন্তু ভরের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে তুমি যদি চাপ স্থির রাখো বা আয়তন স্থির না রাখো, আয়তন না স্থির রেখে ধরো চাপ স্থির রাখলে, তাহলে সেক্ষেত্রে ধরো আয়তন চেঞ্জ হলে সেক্ষেত্রে কাজও হবে, তাপমাত্রারও পরিবর্তন হবে। কিন্তু তাপমাত্রার পরিবর্তন হলে কাজের মতো হবে, তাহলে এবার দুটো ঘটনা ঘটবে, একটা অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে আর একটা কাজ হবে। কিন্তু অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা এনসিবিডিটি হবে, কারণ তাপমাত্রা ডিটি চেঞ্জ হয়েছে মানে এই পরিমাণই কাজ হবে। তাহলে সেক্ষেত্রে তাপের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। যে কোনো গ্যাসের আয়তন স্থির রেখে তুমি যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে দাও তাহলে যে পরিমাণ তাপ লাগবে, কিন্তু তুমি যদি চাপ স্থির রেখে 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে দাও তাহলে বেশি তাপ লাগবে, কারণ সেক্ষেত্রে অন্তঃস্থ শক্তিও চেঞ্জ করতে হবে, কাজও করতে হবে। কিন্তু অন্তঃস্থ শক্তি ওই পরিমাণ চেঞ্জ করতে ফিক্সড এই পরিমাণ তাপই লাগবে, এই পরিমাণ তাপ অন্তঃস্থ শক্তিতে লাগবে, বাকি তাপটা কাজ করবে আর কি। এটা একটু পরে বোঝা যাবে, এটা আমি তখন আরেকটা এটা উদাহরণ দেবো, তখন তোমরা দেখতে পাবে। এবার একটু দেখে নাও, আমি যেটা একটু তোমাদেরকে বলতে চাই সেটার নাম হচ্ছে স্থির চাপে। তোমরা দেখতে থাকো আর কি। স্থির চাপে একটু দেখো, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সবাই এটা একটু লক্ষ্য করো, এবার ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে আর কি স্থির চাপে। তাহলে ভাই এখান থেকে কি শিখালাম, এখান থেকে দুইটা জিনিস তোমার শিখাইছি। সেটা হচ্ছে এই যে যদি কোনো গ্যাসের তাপমাত্রা তুমি বাড়াইতে চাও তাহলে গ্যাসে তাপ দিতে হবে, কতটুকু তাপ দিতে হবে, সেই তাপটা যদি কিউ হয় এটা নির্ভর করবে কয় মোল গ্যাস কোন প্রক্রিয়ায় তাপ দিছি। যদি আয়তন স্থির রেখে তাপ দিই সিভি, আর তাপমাত্রা যদি ডেলটি বাড়ায় তাহলে ডেলটি, ডিটি বাড়াইলে ডিটি, তাহলে এই পরিমাণ তাপের প্রয়োজন হবে। এটা কিউ এর ক্ষেত্রে। আর যদি ডিকিউ লিখতাম তাহলে এখানে লিখতাম এনসিভি ডিটি। আবার আয়তন যদি আমরা স্থির রেখে দিই, দেখো তো যেটা বলছিলাম আর কি। আর যদি সেক্ষেত্রে যদি আয়তন স্থির রেখে দিই তাহলে ডিকিউ ইকাল টু হয়ে যাবে, আয়তন স্থির রাখলে ডিকিউ ইকাল টু হয়ে যাবে ডিইউ। তখন সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারবো ডিইউ ইকাল টু এন সিভি ডিটি। এবার আসো এটার ক্ষেত্রে সংজ্ঞাটা কি হবে, সংজ্ঞাটা হবে এরকম যে আমরা চাপ স্থির রেখে, আবারও বলছি আপেক্ষিক তাপ মানে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে হবে, কিন্তু মোলার আছে গ্যাসের ক্ষেত্রে তাই মোলার। তাহলে যদি কোনো কিছু না বলা থাকতো তাহলে 1 কেজি, আর যেহেতু গ্যাস তাই মোলার আছে তাই 1 মোল। তাহলে চাপ স্থির রেখে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা
1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা তোমার হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বলবো। তো সেই জিনিসটা তোমরা একটু লক্ষ্য করে দেখো। তাহলে এবার ওই যে তোমার আয়তন স্থির থাকে আবদ্ধ পাত্রে, চাপ স্থির থাকে কোন পাত্রে? খোলা পাত্রে। তোমার এক বলছিলাম, তার মানে আমি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তখনই পাবো যদি খোলা পাত্রে গ্যাস নিয়ে যদি গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করি। তো একটু তোমরা এটা একটু লক্ষ্য করার চেষ্টা করো। এই পাত্রের মধ্যে কথার কথা গ্যাস আছে, এখন সেক্ষেত্রে আমি গ্যাসে ধরো তাপ দিলাম, গ্যাসের আয়তন চেঞ্জ হতে পারে, আয়তন চেঞ্জ হতে কারণ ভলিউম উপরে বেড়ে যেতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এর উপর প্রেশার অলওয়েজ ধরো খোলা পাত্রে করতেছি, 1 অ্যাটমিক প্রেশার কনস্ট্যান্ট রেখে দিছি। এখন তোমরা একটু লক্ষ্য করে, এই ক্ষেত্রে আমি গ্যাসে তাপ দিলাম, কত পরিমাণ তাপ দিলাম? কিউ। এর ভিতর কতটুক গ্যাস আছে? ধরে নিলাম গ্যাসের পরিমাণ হচ্ছে এন মোল। এন মোল গ্যাসের তাপমাত্রা তাপ দেওয়ার ফলে বেড়ে গেল হচ্ছে ডেলটি পরিমাণ। তাহলে এবার তোমরা একটু সংজ্ঞাটা একটু ভালো করে ফিল করার চেষ্টা করো। তাহলে আমি যেটা লিখতে পারছি, এন মোল গ্যাসের তাপমাত্রা ডেলটি ক্যালভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ আমি ধরে নিচ্ছি, এটা ধরে নিলাম কিউ পরিমাণ তাপ লাগে। এবার তাহলে দেখো, অতএব 1 মোল গ্যাসের, কিন্তু অবশ্যই শর্তটা একটাই, চাপ স্থির রেখে, কারণ আমি দুইভাবে তাপমাত্রা বাড়াইতে পারি। এবার চাপ স্থির রেখে, এখন চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ, এটা ইকুয়াল টু হয়ে যাবে কিউ বাই তোমার এন ডেলটি। এখন দেখো সংজ্ঞা অনুসারে, আমি তো সংজ্ঞা বলেই দিছি, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপের প্রয়োজন হয় সেই তাপটাকে আমরা বলি সিপি। এটাই সংজ্ঞা অনুসারে। সি মানে মোলার আপেক্ষিক তাপ, আর তোমার পি দ্বারা বোঝাচ্ছি কনস্ট্যান্ট প্রেসারে। তাইলে আবারও বলছি, সিও এক প্রকার তাপ, কিন্তু 1 মোল গ্যাসের 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে যে তাপ সেটাই, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারতেছি, কিউ ইকাল টু এন ডেলটি। অন দ্য সেম প্রসিডিউর যদি এটাকে আমি আর গুণ করে দিই, তাহলে আমি যেটা লিখতে পারবো, কিউ ইকাল টু প্রয়োজনীয় তাপ ইকাল টু কোনো বস্তুর তাপমাত্রা বাড়াইতে, গ্যাসের তাপমাত্রা বাড়াইতে প্রয়োজনীয় তাপ, কিউ ইকাল টু আমরা জানতাম এম এস ডেলটা, এম এর পরিবর্তে এন, এস এর পরিবর্তে কিউ প্রক্রিয়ায় চাপ স্থির রেখে, তাই সিপি। এই ক্ষেত্রে যে তাপ লাগে তার নাম হচ্ছে সিপি। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যে তাপ লাগে তার নাম সিবি, আর চাপ স্থির রেখে সেটা হচ্ছে এনসিপি, তার সাথে ডেলটি। এখন যদি আমি তাপ কিউ পরিমাণ না দিয়ে ডি কিউ পরিমাণ দিতাম, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা ডেলটি বাড়তো না, তাহলে সেক্ষেত্রে আমরা লিখে দিতাম এনসিপি ডিটি। আশা করি তোমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গেছো। এখন এই সূত্রটাকে আমি ব্যবহার করব হচ্ছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট লয়, এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। কেন ফার্স্ট ল ব্যবহার করব? কারণ দেখো, আমি মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমি কিন্তু সিস্টেমে তাপ দিছি, আর তাপ দিলে সিস্টেমে দুইটা জিনিস চেঞ্জ হওয়ার কথা, একটা হচ্ছে অন্তস্থ শক্তির চেন, আর একটা হচ্ছে কাজের চেন। এখন এই জিনিসটার মধ্যে আমি সম্পর্ক দেখাবো, অন্তস্থ শক্তি, তাপ আর কাজ। ওই যে হিট চেঞ্জ অফ সিস্টেম, ইন্টারনাল এনার্জি চেন অ্যান্ড ওয়ার্ক ডান। তো আলটিমেটলি এই ক্ষেত্রে দেখো, ফার্স্ট ল অফ টিডি, আবারও বলছে এই প্রক্রিয়া তখনই ঘটবে যদি খোলা পাত্রে ঘটায়। তো ফার্স্ট ল অফ টিডি তোমরা সবাই একটু লক্ষ্য করো, ফার্স্ট ল অফ টিডি ছিল খুবই ইন্টারেস্টিং এই জিনিসটা, ডি কিউ ইকাল টু ডিউ প্লাস ডি ডাব্লু। আমি যদি সিস্টেমে এবার তাপ দিছি, কিন্তু সিস্টেমে 100% তাপ দিছি, সিস্টেমে তাপ দিছি কিভাবে? খোলা অবস্থায় তাপ দিছি কতটুকু? আমি ধরলাম ক্ষুদ্র তাপ দিছি, ডি কিউ পরিমাণ তাপ দিছি। তো তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা চেঞ্জ হয়েছে কিনা, আমি এটা তো সমষ্ণ প্রক্রিয়া না যে তাপমাত্রা চেঞ্জ হয়েছে, কতটুকু হয়েছে? ডিটি। এর মধ্যে কতটুকু গ্যাস ছিল? এন মোল। তাহলে আমি ডি কিউর পরিবর্তে লিখতে পারবো এন সিপি ডিটি। এখন দেখো, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তাহলে আমি বারবার বলছি তাপমাত্রা চেঞ্জ হয়েছে মানে অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে, কিন্তু তাপমাত্রা অন্তস্থ শক্তি ডিরেক্ট মাপা যায় না, এটা একটা ইকুইভ্যালেন্ট ব্যাপার, যে তাপমাত্রা ভাই ক্লিয়ারই তো আছে ভাই, কোনো জায়গায় তো বাজছে বলে মনে হয় না।